প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। অনলাইন ক্লাসে ধারাবাহিকতায় আমি তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের উপর আজকে আলোচনা করব। তো সবাইকে স্বাগতম। শিক্ষক পরিচিতি, আমি প্রণবেন্দু রায়, প্রভাষক, তথ্য যোগাযোগ প্রযুক্তি, বাজার সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়, দাকব, খুলনা। এখানে একটি ছবি তোমরা লক্ষ্য করো। আমরা তার যুগে পরস্পরের সাথে যোগাযোগের কিন্তু একটা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। নিকটবর্তী অবস্থানে থেকে কিভাবে একে অন্যের সাথে যোগাযোগ করা হয় তার একটি চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আরেকটি চিত্র এখানে দেখো, যে এখানে এক একটি এরিয়া ভাগ করা হয়েছে এবং সেই এরিয়ায় যে মানুষের বসবাস তার একটি দৃশ্য, মানুষের অবস্থান আমরা দেখতে পাচ্ছি এবং এক এরিয়া থেকে অন্য এরিয়ায় এমনিভাবে দূরবর্তী অবস্থানে অবস্থিত হয়ে যোগাযোগের যে একটা চিত্র আমরা কিন্তু এখানে লক্ষ্য করছি। আমরা তাহলে স্থানীয়ভাবে যোগাযোগ করতে পারি এবং দূরবর্তী যোগাযোগ কিন্তু আমরা করতে পারি, তার একটি স্লাইড এখানে দেখানো হয়েছে। তাহলে আজকের আলোচনার বিষয় কি? নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থীরা তোমরা অনুধাবন করতে পারছো। আজকের আলোচনার বিষয় ডেটা কমিউনিকেশন এবং ব্যান্ডউইথ। ডেটা কমিউনিকেশন অর্থাৎ যোগাযোগ করতে গেলে সেই যোগাযোগের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে কিভাবে কি গতিতে যোগাযোগ স্থাপন করা যায় তা কিন্তু এসে যায়, যে কারণে ডেটা কমিউনিকেশনের সাথে আমি ব্যান্ডউইথ নিয়েও কিন্তু তোমাদের সাথে আজকে আলোচনা করব। আজকের এই আলোচনা শেষে প্রিয় শিক্ষার্থীরা তোমরা যা শিখতে পারবে তা হলো ডেটা কমিউনিকেশন কি তা বলতে পারবে, ডাটা কমিউনিকেশনের উপাদান সমূহ কি কি তা বলতে পারবে এবং ডাটা ট্রান্সমিশন স্পিড অর্থাৎ ডেটা কত গতিতে ডেটা ট্রান্সফার হয় কোনো চ্যানেলের মধ্য দিয়ে তা তোমরা বলতে পারবে। অর্থাৎ ডাটা ট্রান্সমিশন স্পিড বা ব্যান্ডউইথ কি তা বলতে পারবে। ডেটা কমিউনিকেশন বলতে আমরা এক সময় চিঠির মাধ্যমে পরস্পরের সাথে কিন্তু যোগাযোগ করা হতো কোনো মাধ্যম দিয়ে, পরবর্তীতে ডাক বিভাগের মাধ্যমে চিঠি আদান প্রদান করে যোগাযোগ স্থাপন করা হতো এবং টেলিগ্রাম, টেলিফোন ইত্যাদির মাধ্যমে কিন্তু যোগাযোগ করা হতো। যোগাযোগের আরেকটি মাধ্যম ছিল রেডিও, মাধ্যম হলো রেডিও, টেলিভিশন। বর্তমানে ইন্টারনেটের এই যুগে আমরা ইন্টারনেটের সাপেক্ষে দ্রুত গতিতে দূরবর্তী স্থানের সাথে যোগাযোগ স্থাপন করতে পারি ইমেইলের মাধ্যমে, আবার মোবাইল ফোনের মাধ্যমে। তাহলে ডেটা কমিউনিকেশন হলো একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময় বা এক স্থান থেকে অন্য স্থানে বা এক যন্ত্র থেকে অন্য যন্ত্রে তথ্য বিনিময় হচ্ছে ডেটা কমিউনিকেশন। একজনের সাথে আরেকজনের পরস্পর তথ্য বিনিময় হতে পারে এক স্থান থেকে অন্য স্থানে, বা সেই এক স্থান থেকে অন্য স্থানে আমরা কোনো মাধ্যম ধরে কোনো ব্যক্তিকে ধরে আমরা যোগাযোগ করতে পারি, আবার যন্ত্র ব্যবহার করে কিন্তু তথ্য বিনিময় করতে পারি। তাহলে তথ্য বিনিময় করতে গেলে, ডেটা কমিউনিকেশন করতে গেলে আমরা যন্ত্র ব্যবহার করতে পারি বা একজন থেকে অন্য স্থানে, এক স্থান থেকে অন্য স্থানে আমরা কোনো ব্যক্তির মাধ্যমে যোগাযোগ স্থাপন করতে পারি। আর কোনো নির্দিষ্ট কাজ সহজে এবং সঠিকভাবে সম্পাদনের লক্ষ্যে সুসংবদ্ধ রীতিনীতিকে কিন্তু
সিস্টেম বলে। অর্থাৎ সঠিকভাবে কোনো কাজ সম্পাদন করতে হলে যে রীতিনীতি, সুসংবদ্ধ যে রীতিনীতি, সেই রীতিনীতিকে কিন্তু সিস্টেম বলে। তাহলে ডেটা কমিউনিকেশন সিস্টেম কি হতে পারে? যে পদ্ধতিতে আমরা উপাত্ত বা তথ্যকে এক স্থান থেকে অন্য স্থানে, কিংবা এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে একটি নির্দিষ্ট চ্যানেলের মাধ্যমে স্থানান্তর করে এবং সেই তথ্য সংগ্রহ করে ব্যবহার করতে পারি, তাকে কমিউনিকেশন সিস্টেম বলে। অর্থাৎ যে পদ্ধতির মাধ্যমে আমরা এই কমিউনিকেশন করে থাকি, সেই পদ্ধতি অর্থাৎ যোগাযোগ করে থাকি, সেই পদ্ধতিকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। সেই কমিউনিকেশন সিস্টেমের জন্য আমরা চ্যানেল অর্থাৎ মাধ্যম ব্যবহার করে থাকি। টেলিফোন লাইন, যেমন টেলিফোন লাইন, তারপর কেবলের মাধ্যমে, আবার কি বায়ু মাধ্যমে কিন্তু কমিউনিকেশন করা হয়ে থাকে। এবং যে পদ্ধতিতে এই কমিউনিকেশন করা হয় তাকে আমরা কমিউনিকেশন সিস্টেম বলি। দেখো প্রিয় শিক্ষার্থীর, এখানে একটা চিত্র দেখানো হয়েছে। উৎস বা সোর্স অর্থাৎ যেখান থেকে ডেটা উৎপত্তি হচ্ছে, আমরা উৎস বা সোর্স বলছি। ডেটা উৎপত্তি করা হয় কোথা থেকে? কম্পিউটারের মাধ্যমে। যে ডিভাইস ব্যবহার করে আমরা ডেটা উৎপত্তি করি বা তথ্য তৈরি করি, সেই ডিভাইসটাকে বলা হচ্ছে উৎস। সেটা কি হতে পারে? কম্পিউটার। এবং এই কম্পিউটারের মাধ্যমে তথ্য বা মেসেজ আমরা পাঠাচ্ছি কার কাছে? প্রেরকের কাছে। প্রেরক, এখানে দেখো চিত্র কিন্তু ডিজিটাল সিগন্যাল দেখানো হয়েছে। ডিজিটাল সিগন্যাল মানে যেদিকে যাবে সোজা যাবে। উৎস অর্থাৎ কম্পিউটার যে মেসেজ তৈরি করছে, কম্পিউটারে বসে ব্যবহারকারী, সে কম্পিউটারটি কিন্তু ডিজিটাল সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল বোঝে না। আর ডিজিটাল সিগন্যালটা যেদিকে যাবে সেদিকে সোজা যাবে। আর অ্যানালগ সিগন্যাল, তোমরা জানো যে অ্যানালগ সিগন্যাল, আমি যে কথা বলি বায়ু মাধ্যমে অন্যের কাছে আমার সে কথাটা পৌঁছে যায় কোনো ডিভাইস বাদে। এই বায়ু মাধ্যমে কথাটা পৌঁছে যাওয়া, এটা কিন্তু হচ্ছে অ্যানালগ সিগন্যালে পৌঁছে যায়। অ্যানালগ সিগন্যাল মানে তরঙ্গ আকারে আমার কথাটা ভাসতে ভাসতে যখন অন্যের কাছে পৌঁছায়, তখন তাকে আমরা বলি অ্যানালগ সিগন্যাল। আর ডিজিটাল সিগন্যাল যখন সোজা যেদিকে যাবে সোজা যাবে। কম্পিউটার ডিজিটাল সিগন্যাল ছাড়া অন্য কোনো সিগন্যাল বোঝে না, যে কারণে এখানে কিন্তু একটি চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে ডিজিটাল সিগন্যাল। অর্থাৎ এই চিত্রটাকে বলা হচ্ছে ডিজিটাল সিগন্যাল। হ্যাঁ, মেসেজটা ডিজিটাল সিগন্যালে কার কাছে যাচ্ছে? প্রেরকের কাছে যাচ্ছে। প্রেরক এখানে কি? মডেম। এই মডেম উৎস থেকে যে মেসেজটি আসছে প্রেরকের কাছে, সেই প্রেরক এই মেসেজটি গ্রহণ করছে এবং গ্রহণ করার পর প্রেরক কিন্তু এখানে একটা ডিভাইস, সেই ডিভাইসটির নাম হচ্ছে মডেম। এই মডেম অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করতে পারে, আবার ডিজিটাল সিগন্যালকে কিন্তু অ্যানালগ সিগন্যালে রূপান্তর করতে পারে। যে কারণে প্রেরক মানে এখানে বোঝানো হয়েছে মডেম। অ্যানালগ সিগন্যাল, ডিজিটাল সিগন্যালকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে ওই মেসেজটি একটা চ্যানেলের মধ্যে ট্রান্সফার করে, চ্যানেলের মধ্যে পাঠায়। চ্যানেল কি হতে পারে? তারের মধ্য দিয়ে পাঠাতে পারে, যেমন টেলিফোন লাইনের মধ্যে দিয়ে পাঠাতে পারে, ফাইবার অপটিক কেবলের মাধ্যমে পাঠাতে পারে, আবার বায়ু মাধ্যমে পাঠাতে পারে, এখন বাতাসের মাধ্যমে পাঠাতে পারে। এই চ্যানেলের মধ্য দিয়ে যখন মেসেজটি প্রাপকের কাছে পৌঁছাচ্ছে, তখন এখানে কিন্তু মেসেজটি অর্থাৎ ডাটা এলোমেলো হয়ে যায়। অনেক সময় ডেটার বিকৃতি ঘটে। ডেটার যে বিকৃতি ঘটাটাকে বলা হচ্ছে নয়েজ। এই বিকৃতি ঘটার পরে ওই ডেটাটা আবার
সাজানো রূপ নিয়ে প্রাপকের কাছে পৌঁছায়, অর্থাৎ প্রকৃত মেসেজটি প্রাপকের কাছে পৌঁছায়। প্রাপক মানে অপর প্রান্তে কিন্তু রয়েছে আর একটি মডেম, সেই মডেমটাকে কিন্তু প্রাপক হিসাবে কিন্তু ধরা হয়েছে, অর্থাৎ মেসেজটা প্রাপক গ্রহণ করছে, অর্থাৎ মডেম গ্রহণ করছে। তাহলে মডেম গ্রহণ করছে কি, অপর প্রান্তের প্রেরক যে মেসেজটি পাঠাচ্ছে অ্যানালগ সিগন্যালে, প্রাপক সেই মেসেজটি অ্যানালগ সিগন্যাল হিসাবে গ্রহণ করছে। অ্যানালগ সিগন্যাল হিসাবে গ্রহণ করার পরে প্রিয় শিক্ষার্থীরা এখানে লক্ষ্য করো, এটাকে আবার ডিজিটাল সিগন্যালে ওই মডেম ট্রান্সফার করছে। ট্রান্সফার করার পর গন্তব্যে চলে যাচ্ছে। গন্তব্য মানে এখানে অপর প্রান্তে আরেকটি কম্পিউটার রয়েছে, ইলেকট্রনিক ডিভাইস রয়েছে, সেই ডিভাইসে পৌঁছে যাচ্ছে। এই গন্তব্য মানে কম্পিউটারে, অপর প্রান্তে যে কম্পিউটার রয়েছে, কম্পিউটার হতে পারে, সার্ভার হতে পারে, পৌঁছে যাচ্ছে। তাহলে উৎস থেকে প্রেরিত মেসেজ প্রেরক চ্যানেলের মধ্য দিয়ে প্রাপকের কাছে পৌঁছাচ্ছে। প্রাপক ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে আবার গন্তব্যে পৌঁছে দিচ্ছে, অর্থাৎ কম্পিউটারের নিকট পৌঁছে দিচ্ছে, এবং সেই কম্পিউটার থেকে বা সার্ভার থেকে যার কাছে পাঠানো হয়েছে প্রকৃত ব্যক্তি গ্রহণ করছে মেসেজটি। তাহলে যে সিস্টেমে এই ডেটা এক স্থান থেকে অন্য স্থানে ট্রান্সফার হচ্ছে, এই সিস্টেমটাকে বলা হচ্ছে কিন্তু ডেটা কমিউনিকেশন সিস্টেম। নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তাহলে ডেটা কমিউনিকেশনের জন্য আমাদের প্রয়োজন উৎস, অর্থাৎ একটি উৎস মানে এখানে কিন্তু যে স্থানে মেসেজ তৈরি হবে, অর্থাৎ কম্পিউটার, এবং মেসেজটা কিন্তু ডিজিটাল সিগন্যাল হিসাবে প্রেরক গ্রহণ করছে, অর্থাৎ মডেম গ্রহণ করছে। মডেম ওই মেসেজটাকে আবার অ্যানালগ সিগন্যালে রূপান্তর করে চ্যানেলের মধ্যে পাঠিয়ে দিচ্ছে। অপর প্রান্তে আবার প্রাপক রয়েছে, আর মাঝখানে নয়েজ, অনেক সময় ডেটা বিকৃতি ঘটতে পারে। এই বিকৃতি ঘটানো এবং বিকৃতি ঘটানোর পরে ওটাকে আবার প্রকৃত মেসেজে রূপান্তর করা, এই মাঝখানে এই কাজটা সম্পাদন হয়। প্রকৃত মেসেজে আসার পরে প্রাপক ওই মেসেজটা গ্রহণ করবে, অর্থাৎ মডেম মেসেজটা গ্রহণ করবে এবং মেসেজ আবার ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে গন্তব্যে পৌঁছে দিবে। এই হলো মূল বিষয়। ডেটা কমিউনিকেশনের তাহলে আমরা পূর্বে উপরে যে স্লাইড, সেই স্লাইডের আলোকে বলতে পারি ডেটা কমিউনিকেশন মূলত 5টি উপাদান আছে, যথা সোর্স বা উৎস, প্রেরক বা ট্রান্সমিটার, আমরা প্রেরককে বলছি ট্রান্সমিটার, মাধ্যম বা মিডিয়াম যার মধ্য দিয়ে যাবে, এবং প্রাপক যে রিসিভ করবে, রিসিভার, অর্থাৎ মাধ্যমের মধ্য দিয়ে প্রাপকের কাছে পৌঁছাবে। প্রাপক মানে এখানে রিসিভারকে মডেম, এবং মডেম থেকে অর্থাৎ রিসিভার থেকে গন্তব্যে পৌঁছাবে। ডেস্টিনেশন, গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশনে যে পৌঁছাবে, সেই ডেস্টিনেশন এটা কি হতে পারে, কম্পিউটার, সার্ভার ইত্যাদি হতে পারে। এখন চিত্রের মাধ্যমে যে কথাগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, যদি টেক্সট আকারে বলতে হয় তাহলে কি বলবো, উৎস যে ডিভাইস হতে ডেটা পাঠানো হয় তাকে আমরা বলবো, যে ডিভাইস হতে ডাটা পাঠানো হয় তাকে উৎস বলে, যেমন কম্পিউটার, টেলিফোন। ট্রান্সমিটার ডেটাকে উৎস থেকে প্রাপকের কাছে প্রেরণ করে, ডেটাকে উৎস থেকে প্রাপকের কাছে যার কাছে আমি মেসেজটা পাঠাতে চাই প্রেরণ করে। কে প্রেরণ করবে?
ট্রান্সমিটার কিন্তু মাধ্যমের মধ্যে যদি না পাঠায় তাহলে কিন্তু প্রেরণ করা যায় না, যে কারণে ট্রান্সমিটার ডেটাকে উৎস থেকে প্রাপকের কাছে প্রেরণ করে। এর কাজ হচ্ছে ডেটাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ট্রান্সমিশন সিস্টেমের মধ্য দিয়ে প্রেরণের উপযোগী করে রূপান্তর করা। অর্থাৎ প্রেরণের উপযোগী করে রূপান্তর করা মানে, ট্রান্সমিটার মানে তোমাদের পূর্বে আমি বলেছি মডেম। প্রেরণের উপযোগী করে রূপান্তর করা অর্থাৎ কম্পিউটারের যে ডিজিটাল সিগন্যালে কাজ করেছে সেই সিগন্যালটাকে কি অ্যানালগ সিগন্যালের মডেম রূপান্তর করে মাধ্যমে পাঠাচ্ছে, মিডিয়ার মধ্যে প্রেরণ করছে এবং ওখান থেকে আবার ডিজিটালে রূপান্তর করে গন্তব্যে পাঠাচ্ছে। অর্থাৎ এই রূপান্তরের কাজটা কিন্তু ট্রান্সমিটার করে থাকে, প্রেরক করে থাকে। এবং ডেটার নিরাপত্তা বিধানের প্রয়োজনে একে এনকোড করে। এনকোড মানে ওখানে যে নয়েজের কথা বলা হয়েছে, প্রয়োজনে এনকোড করে অর্থাৎ মেসেজটাকে এলোমেলো করে দেওয়া। মেসেজটা অনেক সময় মেসেজের যে বিকৃতি, ডেটার যে ঘটানো বিকৃতিটাকে বলা হচ্ছে এনকোড করা। মাধ্যম যে উৎস গন্তব্য ডিভাইসকে যুক্ত করে এবং যার মধ্য দিয়ে ডেটা স্থানান্তর হয় তাকে আমরা মাধ্যম বা কমিউনিকেশন চ্যানেল বলি। সেটা কি হতে পারে? তার মাধ্যম হতে পারে, যেমন আমি একটু আগে বলেছি তার মাধ্যম মানে ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল, কিংবা তারবিহীন মাধ্যম হতে পারে। তারবিহীন মাধ্যম মানে কি, যেমন বাতাসের মধ্য দিয়ে যেতে পারে। প্রাপক কমিউনিকেশনের মাধ্যমে কমিউনিকেশন মাধ্যমের সাহায্যে যার কাছে ডেটা পাঠানো হয়, অপর প্রান্তে যার কাছে ডেটা পাঠানো হয় তাকে বলা হয় প্রাপক বা গ্রাহক। আমরা প্রাপককে বলতে পারি, আবার গ্রাহকও বলতে পারি, আবার রিসিভার বলতে পারি। গ্রাহকের কাজ হচ্ছে ট্রান্সমিশন সিস্টেম থেকে ডেটা সিগন্যাল গ্রহণ করা এবং সিগন্যালকে গন্তব্য ডিভাইসের বোধগম্য করে উপস্থাপন করা। অর্থাৎ গন্তব্য অর্থাৎ ডেস্টিনেশনের কাছে যদি পাঠাতে হয় তাহলে মাঝখানে যে মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছে সেই মধ্য দিয়ে যাওয়ার সময় এনকোড হয়ে যাচ্ছে, অর্থাৎ নয়েজ, অর্থাৎ ডেটার বিকৃতি ঘটছে। সেই বিকৃত ডেটাকে আবার ডিকোড করা হচ্ছে, অর্থাৎ সাজানোর পর প্রকৃত রূপ দেওয়ার পরে তাকে আমরা কোথায় পাঠাচ্ছি? ডেস্টিনেশনে পাঠাচ্ছি, অর্থাৎ গন্তব্যে পাঠাচ্ছি। তাহলে এই গন্তব্যে পাঠানো পূর্বে প্রাপক কিন্তু এই কাজটা করছে, ডিকোড করে নিচ্ছে, অর্থাৎ সাজিয়ে নিচ্ছে। গন্তব্যে পাঠানোর পূর্বে যে সাজানো রূপটাকে বলা হচ্ছে বা বোধগম্য, ডিভাইসের বোধগম্য বা ডিকোড করে নেওয়াটাকে বলা হচ্ছে ডিকোড। এখানে দেখানো হয়েছে, প্রিয় শিক্ষার্থীরা দেখো, ডিকোড কম্পিউটারের মেশিনের ভাষাকে মানুষের ভাষায় পরিণত করা। অর্থাৎ মানুষ যে ভাষাটা বুঝতে পারে সেই মানুষের বোধগম্য ভাষা, সেই ভাষাকে কম্পিউটারের বা মেশিনের ভাষা, যে কম্পিউটার বা মেশিন যে ভাষা বুঝতে পারে সেই ভাষাকে মানুষের ভাষায় পরিণত করা। সেই পরিণত করাকে বলা হচ্ছে কিন্তু ডিকোড, অর্থাৎ মানুষের বোধগম্য ভাষায় রূপান্তর করাকে বলা হচ্ছে ডিকোড। আর গন্তব্য, যার উদ্দেশ্যে বা যে যন্ত্রে ডেটা পাঠানো হয়, অর্থাৎ ট্রান্সমিশনের পর যেখানে ডেটা সর্বশেষ যে স্থানে রাখা হয়, সর্বশেষ স্থানকে বলা হচ্ছে গন্তব্য। যেমন কম্পিউটার, অর্থাৎ গন্তব্য ডিভাইসের নাম হচ্ছে
কম্পিউটার সর্বশেষ অবস্থান। এই কম্পিউটারে যে পৌঁছাবে এবং যার তথ্য সেই কম্পিউটার থেকে তথ্যটা গ্রহণ করে নেবে। দেখো এখানে আরেকটি স্লাইডের মাধ্যমে কম্পিউটার কিভাবে ডিজিটাল সিগন্যালে কাজ করে এবং অ্যানালগ সিগন্যালে কাজ করে এবং কোন ডিভাইস ডিজিটালকে অ্যানালগে এবং অ্যানালগকে ডিজিটালে রূপান্তর করে তার একটি চিত্র এখানে দেখানো হয়েছে। খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কম্পিউটার রয়েছে। কম্পিউটার দেখো ডিজিটাল সিগন্যাল মানে 0 এবং 1, 0 এবং 1কে আমরা ডিজিটাল সিগন্যাল 0 এবং 1-এর সাপেক্ষে সাধারণত দেখিয়ে থাকে। নিচের লো অবস্থানকে 0 এবং হাই অবস্থানকে 1 বলে থাকি। তাহলে এখান থেকে এই 0, 1 এখান থেকে কম্পিউটার যেহেতু ডিজিটাল সিগন্যাল ছাড়া বোঝে না কোনো মেসেজ, এই ডিজিটাল সিগন্যাল হিসাবে এখান থেকে যে অপর প্রান্তে যে মডেম আছে সেই মডেমের কাছে পৌঁছায়। এই মডেম এটাকে অ্যানালগ সিগন্যালে রূপান্তর করছে। অ্যানালগ মানে কি তরঙ্গ আকারে, এই তরঙ্গ আকারে অ্যানালগ সিগন্যালে পাঠানোর পর এই মাধ্যমের মধ্য দিয়ে অ্যানালগ সিগন্যাল অর্থাৎ মেসেজটা অ্যানালগ সিগন্যালে অপর প্রান্তে যে মডেম আছে সেই মডেমের কাছে কিন্তু এসে পৌঁছিয়েছে। এই মডেম আবার অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই ডিজিটাল সিগন্যালের মধ্য দিয়ে এই কম্পিউটারের কাছে অর্থাৎ গন্তব্যে পাঠিয়েছে। তাহলে দেখো যেহেতু কম্পিউটার ডিজিটাল সিগন্যাল ছাড়া বোঝে না, যে কারণে এই মডেম এই অ্যানালগ সিগন্যালটাকে কিন্তু ডিজিটাল সিগন্যালে রূপান্তর করে এই গন্তব্যে পাঠিয়েছে অর্থাৎ কম্পিউটারে কাছে পাঠিয়েছে। অর্থাৎ প্রেরক এবং প্রাপকের কাছে কিভাবে তথ্য বিনিময় করা যায় তা কিন্তু আমরা এই চিত্রের মাধ্যমে কিন্তু দেখছি। এই তথ্য বিনিময় করাকে বলা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম। যে পদ্ধতিতে এই ডেটা বিনিময় করা হয় বা স্থানান্তর করা হয় প্রেরক হতে প্রাপকের কাছে এবং প্রাপক হতে প্রেরকের কাছে ট্রান্সফার করা হয়, যে পদ্ধতিতে তাকে আমরা বলছি ডেটা কমিউনিকেশন সিস্টেম। আমরা ডেটা কমিউনিকেশন কি সে বিষয়ে জানলাম। এখন আমার আলোচনার বিষয় ব্যান্ডউইথ। দেখো এখানে একটা সময় দেখানো হয়েছে, সময়ের সাথে কিলোমিটার পার আওয়ার। এক ঘন্টায় কত কিলোমিটার গতিতে ডেটা ট্রান্সফার হয় তার কিন্তু একটি চিত্র এখানে দেখানো হয়েছে, অর্থাৎ সময় নির্ধারণের চিত্রটা কিন্তু এখানে দেখানো হয়েছে। ব্যান্ডউইথ প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় অর্থাৎ ডেটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে কি পরিমাণ ডেটা ট্রান্সফার হচ্ছে অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর হচ্ছে, এই হারকে কিন্তু বলা হচ্ছে ব্যান্ডউইথ। প্রতি সেকেন্ডে যে পরিমাণ ডেটা ট্রান্সফার হয় তাকে বিপিএস আমরা সংক্ষেপে বলি, বিপিএস বিট পার সেকেন্ড। অনেক সময় ব্যান্ডউইথ কি জ্ঞানমূলক প্রশ্ন, অনেক সময় অবজেক্টিভ হিসাবে কিন্তু এখান থেকে প্রশ্ন করে যে বিপিএস কি বা বিপিএস পূর্ণ মিনিং বিট পার সেকেন্ড। বিট অর্থাৎ 0 এবং 1, বিট মানে কি আমরা বাইনারি বিট জানি, বিট মানে 0 এবং 1 এই দুটিকে বিট বলা হয়। এই 0 এবং 1 প্রতি সেকেন্ডে কি পরিমাণ ট্রান্সফার করছে তাকে কিন্তু আমরা বিপিএস বলি। বাইনারি ডিজিট 0 এবং 1কে বিট বলে। একে আমরা সংক্ষেপে ছোট হাতের অক্ষর বি দ্বারা প্রকাশ করি। আর বাইট 8 বিটে 1 বাইট বা 1 ক্যারেক্টার, একে বড় হাতের বি দ্বারা প্রকাশ করে থাকি। 8 বিট অর্থাৎ কম্পিউটারের একটি বর্ণ একটি অক্ষর তৈরি করতে গেলে কম্পিউটার কিন্তু 8টি বিটের বিন্যাসের মাধ্যমে কিন্তু একটি ক্যারেক্টার তৈরি করে। যেমন এই ক্যারেক্টারটা তৈরি করতে গেলে কম্পিউটার 8টা বিটের বিন্যাস ঘটিয়ে কিন্তু এই ক্যারেক্টারটা তৈরি করে থাকে। এই কারণে 8 বিটে কিন্তু
এক ক্যারেক্টার বলা হচ্ছে। কমিউনিকেশনের গতির শ্রেণীবিভাগ, অর্থাৎ কেমন গতিতে ডেটা ট্রান্সফার হবে এবং সেই ডেটা ট্রান্সফারের হার কেমন হতে পারে তার উপর ভিত্তি করে ডেটা কমিউনিকেশনের গতিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ন্যারো ব্যান্ড। ন্যারো মানে কি তোমরা জানো? ন্যারো মানে ছোট জায়গায় যখন রাস্তাটা যখন ন্যারো হয়, চওড়া কম হয়, তখন তার মধ্য দিয়ে কি একসাথে একাধিক সারিতে যাতায়াত করা কিন্তু কঠিন হয়ে যায়। ন্যারো ব্যান্ডের মধ্য দিয়ে কম সংখ্যক লোক চলাচল করতে পারে একসাথে, যে কারণে ন্যারো ব্যান্ডের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে 45 থেকে 300, অর্থাৎ 1 সেকেন্ডে 45 থেকে 300 বিট ট্রান্সফার করতে পারে। যেহেতু জায়গায় ছোট, যে কারণে প্রশস্ততা কম, যে কারণে এই চ্যানেলের মধ্য দিয়ে 1 সেকেন্ডে সর্বনিম্ন 45 বিট এবং সর্বোচ্চ 300 বিট এই জায়গা দিয়ে কিন্তু ট্রান্সফার হতে পারে। যেমন টেলিফোন হচ্ছে, অনেক সময় অবজেক্টিভ প্রশ্ন পড়ে যে টেলিফোন কোন ধরনের ব্যান্ড, এটা হলো ন্যারো ব্যান্ড। কিংবা 300 বিপিএস গতিতে ডেটা ট্রান্সফার করে সেই ব্যান্ডের নাম কি? 300 ব্যান্ড, ন্যারো ব্যান্ড। 300 বিপিএস গতিতে ডেটা ট্রান্সফারকে আমরা বলছি ন্যারো ব্যান্ড। এবং উদাহরণ হলো টেলিফোন লাইনে ন্যারো ব্যান্ড সিস্টেম, অর্থাৎ এর মধ্যে দিয়ে কম ডেটা ট্রান্সফার হয়, বিট ট্রান্সফার হয়। ভয়েস ব্যান্ড ন্যারো ব্যান্ডের চেয়ে আরেকটু চওড়া, অর্থাৎ ধারণ ক্ষমতা বেশি যে সেই প্লেসকে বলা হচ্ছে ভয়েস ব্যান্ড। এখানে কিন্তু একসাথে সর্বনিম্ন 1200 বিপিএস, অর্থাৎ বিট পার সেকেন্ড, সর্বনিম্ন 1 সেকেন্ডে 1200 বিট এবং সর্বোচ্চ 9600 বিট ট্রান্সফার করতে পারে 1 সেকেন্ডে। ন্যারো ব্যান্ডের চেয়ে একটু গতি বেশি এবং ডেটা ট্রান্সফারের হার একটু বেশি। কম্পিউটার থেকে আমরা প্রিন্টারে যে ডেটা ট্রান্সফার করি, তা যে গতিতে ডেটা ট্রান্সফার করে কম্পিউটার প্রিন্টারে, তা হলো ভয়েস ব্যান্ড। এবং কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা ট্রান্সফার বা কার্ড রিডারে ডেটা ট্রান্সফার প্রতি সেকেন্ডে 1200 থেকে 9600 বিট কিন্তু ট্রান্সফার করে। ব্রডব্যান্ড, যার গতি কমপক্ষে সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করে যে ব্যান্ডের মধ্য দিয়ে, সে ব্যান্ডের নাম হলো ব্রডব্যান্ড। যার গতি কমপক্ষে অন মেগাবিট পার সেকেন্ড, অর্থাৎ 1 সেকেন্ডে প্রতি সেকেন্ডে 1 মেগাবিট ডেটা ট্রান্সফার করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো যে 8 বিটে 1 বাইট, 1024 বাইটে হলো 1 মেগাবাইট, আবার 1024 মেগাবাইটও হলো কিন্তু 1 গিগাবাইট। অর্থাৎ বিটের চেয়ে বাইট, 8টা বিট নিয়ে একটা বাইট তৈরি হয় এবং 1024টি বাইট নিয়ে কিন্তু মেগাবাইট তৈরি হয়, মেগাবাইট কাজ করে থাকে। যে কারণে সবচেয়ে গতিসম্পন্ন ব্যান্ড হলো ব্রডব্যান্ড, যার গতি হলো কমপক্ষে 1 মেগাবিট পার সেকেন্ড এবং অনেক চেয়ে আরও আনলিমিটেড গতিতে ডেটা ট্রান্সফার করতে পারি ব্রডব্যান্ডে। আমরা সাইবার লাইন, রেডিও লিঙ্ক, মাইক্রোওয়েভ, স্যাটেলাইট, ফাইবার অপটিক্স এর মধ্য দিয়ে কিন্তু ডেটা ট্রান্সফার অত্যন্ত দ্রুত গতিতে করতে পারি। ফাইবার অপটিক কেবল, তোমরা জানো যে ফাইবার অপটিক কেবল হচ্ছে আলোর গতিতে ডেটা ট্রান্সফার করতে পারে, অর্থাৎ
সবচেয়ে দ্রুত গতিতে ডেটা ট্রান্সফার করবার জন্য যে কেবল, সে কেবল হলো ফাইবার অপটিক কেবল। তাহলে এই ফাইবার অপটিক কেবলের মধ্য দিয়ে কমপক্ষে 1 Mbps থেকে আনলিমিটেড ডেটা ট্রান্সফার করতে পারে। তাহলে আজকের আলোচনা থেকে প্রিয় শিক্ষার্থীরা আমরা যা শিখলাম, ডেটা কমিউনিকেশান কি, ডেটা কমিউনিকেশান সিস্টেম বলতে কি বুঝো, এবং ব্যান্ডউইথ। এখান থেকে ক খ প্রশ্ন এবং অবজেক্টিভের প্রশ্নের জন্য কিন্তু তোমরা গুরুত্ব সহকারে পড়বে। তাহলে আবার আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুন্দর থাকো, ঘরে থাকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। এবং বর্তমান সরকারের যে ঘোষণা মাস্ক ব্যবহার করা বাধ্যতামূলক, সেদিকে দৃষ্টি রেখে তোমরা সুস্থ থাকার চেষ্টা করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।